আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান ফ্রান্স সহ পশ্চিমা 15 দেশের। তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা, আশ্রয় কেন্দ্রে ছুটলেন লাখ লাখ ইসরায়েলি। জাপানি যুদ্ধের প্রস্তুতি, কুমামোতোয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত। বাংলাদেশের জিডিপি ভারতের চেয়ে ভালো, কেন বাংলাদেশিরা ভারতে আসবে? মোদী সরকারকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের আইন প্রণেতা মহুয়া মৈত্র। রাশিয়ার ঘনিষ্ঠতার জন্য ট্রাম্পের শাস্তি পেল ভারত। চীন রাশিয়া থেকে অস্ত্র কেনায় জরিমানা সহ ভারতীয় পণ্যে 25% শুল্ক নির্ধারণ ট্রাম্পের। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনায় নেতানিয়াহু। রাশিয়ায় 8.8 মাত্রার ভূমিকম্পের মধ্যেও সার্জারি করেছেন চিকিৎসকরা, ভাইরাল ভিডিও। গাজার দৃশ্য নাৎসি ক্যাম্পের চেয়েও ভয়াবহ, এরদোয়ান। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স সহ অন্তত 15টি পশ্চিমা দেশ। নিউ ইয়র্কে বিশ্বের 15টি দেশের পররাষ্ট্র মন্ত্রীদের এক সম্মেলনের পর এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে ওই সম্মেলনের পর যৌথ বিবৃতি দেওয়া হয়। ইসরায়েল ও ফিলিস্তিনের কয়েক দশক ধরে চলা সংঘাতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ওই সম্মেলনের আয়োজন করে ফ্রান্স এবং সৌদি আরব। সম্মেলনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল ব্যারো বলেছেন, নিউ ইয়র্কে অনুষ্ঠিত সম্মেলন থেকে ফ্রান্স ও অন্য 14টি দেশ একসঙ্গে একটি বার্তা দিয়েছে। সেটি হলো, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছি এবং যারা এখনো স্বীকৃতি দেয়নি তাদেরও এতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। এর আগে গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আগামী সেপ্টেম্বরে তার দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেন। তার এই ঘোষণার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনার মুখে পড়ে প্যারিস। তবে ফ্রান্স বলেছে তাদের এই স্বীকৃতি বৈশ্বিকভাবে গঠনমূলক গতিকে ত্বরান্বিত করবে, যা ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জনের পথকে আরও সুগম করবে। এদিকে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিলে যুক্তরাজ্যও ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে ফ্রান্স ও যুক্তরাজ্য প্রথম G7 ভুক্ত দুটি দেশ হবে যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা 15 দেশের মধ্যে ফ্রান্স, সৌদি আরব, স্পেন, নরওয়ে এবং ফিনল্যান্ডও রয়েছে। তারা ফিলিস্তিন ইসরায়েল সংকটে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ইসরায়েলের তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা। ফিলিস্তিন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যোদ্ধারা, খবর আনাদুলোর। মঙ্গলবার রেকর্ডকৃত বিবৃতিতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, আমরা জাফার দখলকৃত অঞ্চলের লোদ বিমানবন্দরে সফলভাবে হামলা চালিয়েছি। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, বহু ফ্লাইট বন্ধ ও বিলম্বিত হয়। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। এ সময় তেল আবিব ও জেরুজালেম সহ গোটা মধ্য ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে, যার ফলে মিলিয়ন মিলিয়ন মানুষ বোমা আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেও দাবি ইসরায়েলি কর্তৃপক্ষের। হুথি সামরিক বাহিনীর মুখপাত্র সারি দাবি করেন, এই হামলা ছিল একটি প্রতিশোধমূলক প্রতিক্রিয়া যা গাজা উপত্যকায়
গাজায় ইসরায়েলি বাহিনীর পুনরায় হামলা শুরু করার পর থেকে ধারাবাহিকভাবে চলছে। গত মার্চে প্রায় 2 মাস ব্যাপী এক অনিশ্চিত যুদ্ধবিরতির পর ইসরায়েল আবারও পূর্ণ মাত্রায় গাজায় অভিযান শুরু করে। এর জবাবে হুথি যোদ্ধারা ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। জাপানে যুদ্ধের প্রস্তুতি, কুমামোতোয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত। চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা রুখতে দীর্ঘ পাল্লার অ্যান্টি শিপ ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে জাপান। কুমামোতো প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি টাইপ 12 মিসাইল মোতায়েনের চূড়ান্ত পরিকল্পনা নিচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই ক্ষেপণাস্ত্রগুলো গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের কুমামোতোয় কেনগুন ক্যাম্পে চলতি অর্থ বছরেই বসানো হবে। টাইপ 12 এর উন্নত সংস্করণটির পাল্লা 1000 কিলোমিটার, যা পূর্ববর্তী সংস্করণের চেয়ে অনেক বেশি। এর মাধ্যমে সরাসরি চীনের উপকূল পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে। এই উন্নত ক্ষেপণাস্ত্রগুলোকে ব্যবহার করা হবে স্ট্যান্ড অফ ক্যাপাবিলিটি হিসেবে, অর্থাৎ শত্রুর হামলার সীমার বাইরে থেকেই প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণের ব্যবস্থা। প্রসঙ্গত, দক্ষিণ জাপানের নানসেই দ্বীপপুঞ্জ ঘিরে চীনা সামরিক মহড়া সম্প্রতি বেড়েছে। এর প্রেক্ষিতেই কৌশলগত অবস্থান থেকে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2023 অর্থ বছর থেকে জাপানের ব্যাপক হারে এই উন্নত টাইপ 12 ক্ষেপণাস্ত্রের উৎপাদন শুরু হয়। গত বছর টোকিওর দক্ষিণের নিজিমা দ্বীপে সফলভাবে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়। জাপানের সরকারি সূত্র মতে ভবিষ্যতে কিউশুর ইউফুইন সামরিক ঘাঁটিতে এবং ওকিনাওয়ার কাটসুরেন সহকারী ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। তবে ঠিক কবে এবং বাস্তবায়ন হবে তা এখনো নির্ধারিত হয়নি। সম্ভবত পরবর্তী অর্থ বছর থেকেই তা শুরু হতে পারে। এই পদক্ষেপ নিয়ে জাপানে কিছু উদ্বেগও দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, দীর্ঘ পাল্লার স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্র মোতায়েনের কারণে জাপানের সামরিক ঘাঁটিগুলো সংঘাতকালে লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। আবার কারো কারো মতে এই পদক্ষেপ জাপানের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, যেখানে স্পষ্ট বলা আছে যে জাপানের আত্মরক্ষা বাহিনী কেবলমাত্র প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করতে পারবে। তবে 2022 সালে নিরাপত্তা সংক্রান্ত 3টি সংশোধিত নীতিমালায় জাপান সরকার স্ট্যান্ড অফ মিসাইল সক্ষমতাকে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কৌশল হিসেবে অন্তর্ভুক্ত করেছে। তাই ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এ ধরনের প্রযুক্তির ব্যবহার বাড়তেই পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের জিডিপি ভারতের চেয়ে ভালো, কেন বাংলাদেশিরা ভারতে আসবে? বাংলাদেশ থেকে অনুপ্রবেশ প্রসঙ্গে প্রশ্ন করলে রীতিমতো ক্ষিপ্ত হয়ে সর্বভারতীয় গণমাধ্যমে এমন মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের আইন প্রণেতা মহুয়া মৈত্র। তিনি বলেন, বাংলাদেশ থেকে ভারতে কোনো অনুপ্রবেশের ঘটনাই ঘটে না, কারণ জিডিপি সহ পরিকাঠামোগত দিক থেকে ভারতের তুলনায় অনেকাংশেই ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। তাই বাংলাদেশিদের এখন ভারতে আসার কোনো প্রয়োজন পড়ে না। মোদী সাহেবের উদ্দেশ্যে তার পরামর্শ, আপনারা এই ভ্রান্ত ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলুন। মঙ্গলবার একটি লাইভ ভিডিওর সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ভারতের একটি সর্বভারতীয় ইংরেজি গণমাধ্যমকে ভার্চুয়াল সাক্ষাৎকার দেওয়ার সময় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে অনুপ্রবেশ ইস্যু নিয়ে প্রশ্ন করেছেন নারী সঞ্চালক। সেই প্রশ্নের বিরোধিতা করে মহুয়া বলেছেন, কোথায় ব্যাপক হারে অনুপ্রবেশের সমস্যা রয়েছে? কোথায়? কারা ভারতে থাকতে চায়? কারা? আমার সংসদীয় এলাকা হলো বাংলাদেশ সীমান্তবর্তী। আপনি কি বলতে পারেন কারা এখন ভারতে থাকতে চায়? বাংলাদেশি। এরপরই মহুয়া বলেছেন, আমার সংসদীয় এলাকা নদিয়ার জেলার কৃষ্ণনগর আসন, নদিয়ার অপর প্রান্তে কুষ্টিয়া। সেখানে জিডিপি, স্বাস্থ্য সূচক সহ অনেক কিছুর ভারতের নিরিখে বাংলাদেশে ভালো। দয়া করে নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজিকে এই ভাবনা ঝেড়ে ফেলতে বলুন যে গোটা পৃথিবীর মানুষ ভারতে আসতে চায় এবং এদেশে এসে বসবাস করতে চায়। তৃণমূলের এই সাংসদের দাবি, গত 3 বছরে প্রায় 11 লাখ ভারতীয় যারা ভারতে থাকতেন, ভারতকে ট্যাক্স দিতেন, তারা এখন ভারত ছেড়ে চলে গেছেন। ভারতকে কেউই এখন আর মধু আর ক্রিমের দেশ হিসেবে দেখতে চায় না, আর এখানে এসে তারা বসতি স্থাপন করবেন।
দয়া করে এগুলো মাথা থেকে ছেড়ে ফেলুন, ঠিক আছে? আজ ভারত থেকেই অভিবাসীরা অন্য দেশে পালিয়ে যাচ্ছেন। আজ তারা দুবাই, পর্তুগাল, ইউরোপীয় দেশগুলোতে সোনালী পাসপোর্টের জন্য $10 লাখ খরচ করছেন। এরপরে নারী সঞ্চালক যখন বলেন যে দরিদ্র বাংলাদেশিরা বৈধভাবে অভিবাসন বা গোল্ডেন ভিসার জন্য এই বিপুল অর্থ প্রদানের বিলাসিতা বহন করতে পারে না, জবাবে মহুয়া বলেছেন, 1 মিনিট, 1 সেকেন্ড, আমি ভারতীয়দের কথা বলছি যারা অর্থ প্রদান করেন, কিন্তু দয়া করে আপনার মাথা থেকে এই বিষয়টি ঝেড়ে ফেলুন যে বাংলাদেশিরা ভারতে এসে বসবাস করতে মরিয়া হয়ে উঠেছে। রাশিয়ার ঘনিষ্ঠতার জন্য ট্রাম্পের শাস্তি পেল ভারত। চীন রাশিয়া থেকে অস্ত্র কেনায় জরিমানা সহ ভারতীয় পণ্যে 25% শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে ট্রাম্প লিখেছেন, মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও আমরা বছরের পর বছর ধরে তাদের সাথে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি, কারণ তাদের শুল্ক অনেক বেশি। এছাড়াও ভারত সর্বদা রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনেছে এবং চীনের সাথে রাশিয়ার জ্বালানির বৃহত্তম ক্রেতা। এখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক, যা ভালো নয়। তাই ভারত 25% শুল্ক প্রদান করবে। এটি উপরোক্ত কাজের জন্য জরিমানা, যা আগস্ট 1 থেকেই কার্যকর হবে, যোগ করেন ট্রাম্প। এর আগে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর 25% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। মঙ্গলবার বহু প্রতীক্ষিত একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন না হলে এই শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে বলে জানান তিনি। ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ককে খুব কঠিন বলে উল্লেখ করে আসছেন। তিনি অভিযোগ করেছেন, ভারত আমদানি শুল্কে অন্যান্য দেশের তুলনায় বেশি চার্জ করে, যা মার্কিন পণ্যের জন্য বাজারে প্রবেশ কঠিন করে তোলে। ইতিপূর্বে গত 2 এপ্রিল ট্রাম্প ভারতীয় পণ্যের উপর 26% পারস্পরিক শুল্ক নির্ধারণ করেছিলেন, যদিও পরে তা স্থগিত করা হয়। তবে এবার 25% শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাজ্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করার পর বেজায় চটেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ঘটনায় তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে উগ্র হামাস আন্দোলনের ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার অভিযোগ করেছেন। নেতানিয়াহু বলেছেন, আজ ইসরায়েলের সীমান্তে একটি জিহাদি রাষ্ট্র আগামীকাল ব্রিটেনকে হুমকি দেবে। এর আগে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল স্টারমারের বিবৃতি প্রত্যাখ্যান করেছে। এটিকে তিনি হামাসের জন্য পুরস্কার বলে অভিহিত করেছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, লন্ডনের পরিকল্পনায় গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা ক্ষতিকর। মঙ্গলবার স্টারমারের অফিস এক বিবৃতিতে জানিয়েছে যে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের আগে যুক্তরাজ্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যদি ইসরায়েল গাজায় মানবিক সহায়তা বন্ধ করে এবং ছিটমহলে সামরিক অভিযান চালিয়ে যায়। 24 জুলাই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছে, প্যারিস সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। 8.8 মাত্রার ভূমিকম্পে সবকিছু কাঁপতে থাকলেও ঘাবড়ে যাননি হাসপাতালে অপারেশন থিয়েটারে সার্জারিতে ব্যস্ত কয়েকজন চিকিৎসক, বরং যে রোগীর সার্জারি তারা করেছেন ভূমিকম্পের সময় তার নিরাপত্তার দিকেই মনোযোগ ছিল তাদের। রুশ সংবাদ মাধ্যম রাশিয়ান টেলিভিশন বা আরটির সৌজন্যে পাওয়া গেছে এমনই একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে 4 জন চিকিৎসক অপারেশন থিয়েটারে একজন রোগীর সার্জারি করছেন। সে সময় হঠাৎ ভূমিকম্পের কম্পন শুরু হয়। যে কক্ষে তারা অপারেশন করছিলেন সেটি রীতিমতো দুলছিল। আরটির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কামচাটকা ক্রাই উপদ্বীপে অবস্থিত হাসপাতালটি এই কামচাটকা ক্রাই উপদ্বীপেই আজ বুধবার সকালে 8.8 মাত্রার একটি ভূমিকম্প এবং তারপর 6.9 মাত্রার একটি এবং 6.3 মাত্রার দুটি আফটার শক হয়েছে। চিকিৎসকরা যখন সার্জারি করছিলেন সে সময়েই আঘাত হানে ভূমিকম্প, কিন্তু সে সময় আত্মরক্ষার পরিবর্তে শান্তভাবে নিজেদের পেশাগত দায়িত্ব পালন এবং রোগীর নিরাপত্তার দিকেই মনোযোগ দিয়েছিলেন তারা।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে আরটি জানিয়েছে, সার্জারি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং রোগীরা সম্পূর্ণ বিপদমুক্ত। সূত্র আরটি। মাসের পর মাস ধরে লাগাতার ইসরায়েলি হামলার পর ফিলিস্তিনের গাজায় দুর্ভিক্ষ পীড়িত মানুষের অবস্থা এখন নাৎসি ক্যাম্পগুলোর চেয়েও ভয়াবহ, এমনটাই বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। মঙ্গলবার আঙ্কারায় কাজাখ প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, গাজায় মাত্র ৩৬০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ইসরায়েলি সন্ত্রাসী রাষ্ট্র ২২ মাস ধরে আমাদের ভাইদের ওপর গণহত্যা চালাচ্ছে, নির্মমভাবে তাদের হত্যা করছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর ক্ষুধা ও পানির কষ্ট চাপিয়ে দেওয়াই প্রমাণ করে যে ইসরায়েলের মধ্যে মানবতা বলে কিছুই নেই। গাজায় মানবিক পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, বিশ্বের বিবেকবান সব দেশ, বিশেষ করে মুসলিম রাষ্ট্র ও জনগণকে আমি আহ্বান জানাচ্ছি, শিশুদের এইভাবে অনাহারে বা দখলদার বাহিনীর গুলিতে মৃত্যুর মুখে পড়ার বিরুদ্ধে জোরালোভাবে আওয়াজ তুলুন। তিনি আরো বলেন, আমরা যা করণীয় তা করে যাব ইনশাআল্লাহ। গাজায় লোকজনের বিরুদ্ধে যারা গণহত্যা চালাচ্ছে, একদিন সেই অপরাধীদের আইনের মুখোমুখি হতে এবং ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে আমরা দেখব। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান ফ্রান্স সহ পশ্চিমা 15 দেশের। তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা, আশ্রয় কেন্দ্রে ছুটলেন লাখ লাখ ইসরায়েলি। জাপানি যুদ্ধের প্রস্তুতি, কুমামোতোয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত। বাংলাদেশের জিডিপি ভারতের চেয়ে ভালো, কেন বাংলাদেশিরা ভারতে আসবে? মোদী সরকারকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের আইন প্রণেতা মহুয়া মৈত্র। রাশিয়ার ঘনিষ্ঠতার জন্য ট্রাম্পের শাস্তি পেল ভারত। চীন রাশিয়া থেকে অস্ত্র কেনায় জরিমানা সহ ভারতীয় পণ্যে 25% শুল্ক নির্ধারণ ট্রাম্পের। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনায় নেতানিয়াহু। রাশিয়ায় 8.8 মাত্রার ভূমিকম্পের মধ্যেও সার্জারি করেছেন চিকিৎসকরা, ভাইরাল ভিডিও। গাজার দৃশ্য নাৎসি ক্যাম্পের চেয়েও ভয়াবহ, এরদোয়ান। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।